নমস্কার, গুড ইভিনিং। আমি মাস্টার গাদা, আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। আজ শহরে আবার একটি অগ্নিকাণ্ড। নিশ্চয়ই মনে আছে, কয়েকদিন আগে মেচুয়া বাজারে একটি বড় সড়ো আগুন লাগে একটি হোটেলে, এবং তারপর 15 জনের মৃত্যুর খবর এসেছে। সেই রেশ কাটতে না কাটতে আজ শহরে আবার অগ্নিকাণ্ড। এবার সেক্টর 5-এ কোনো ছোট আগুন লাগেনি, একটি বড় সড়ো অগ্নিকাণ্ড। রাসায়নিক কারখানা দাউ দাউ করে জ্বলছিল। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছয়। তাদের কড়া প্রচেষ্টায় আগুন ফাইনালি নিয়ন্ত্রণে আসে। এই ছবি দিনে দুপুরে অফিস টাইমে সেক্টর 5-এ, যে সেক্টর 5-এ কলকাতা থেকে শুরু করে শহরতলি থেকে শুরু করে প্রচুর মানুষ কাজ করতে আসেন। একের পর এক ইনফরমেশন টেকনোলজি কিংবা আইটি টেকনোলজির অফিস রয়েছে, বিভিন্ন কর্পোরেট অফিসেস রয়েছে। সেই একেবারে সেক্টর 5-এর বুকে, আমাদের স্টুডিও থেকে খুব বেশি হলে 100 মিটার দূরে একটি রাসায়নিক কারখানা। সেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। আর শুধু আগুনই লেগেছে এমন নয়, বিস্ফোরণও হয়। পর পর সেখান থেকে বিস্ফোরণের আওয়াজ আসে। 10টি ইঞ্জিন দিনে দুপুরে অফিস টাইমে সেক্টর 5-এর বুকে নেমে আসছে। তার মানে বুঝতে পারছেন এই আগুনের ভয়াবহতা, এই আগুনের তীব্রতাটা ঠিক কত ছিল। সারা সকাল ধরে সেক্টর 5-এ একটি আলোচনা, কিভাবে আগুন লাগছে। বারবার এই শহরের বিভিন্ন জায়গায়, কখনো বাড়িতে, কখনো বস্তিতে, কখনো হোটেলে, কখনো রেস্তোরাঁয়, কখনো শপিং মলে, কখনো কারখানায়, কখনো দফতরে আগুন। প্রশ্ন ওঠে, তাহলে কি কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা, এই সমস্ত পুরসভার যে ফায়ার ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন রকম ফায়ার লাইসেন্স, পুরসভার লাইসেন্স দেয় এই সমস্ত কমার্শিয়াল প্লেসেসকে, এই সমস্ত কমার্শিয়াল জায়গাকে, তারা কাজ করেন না? গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেচুয়া বাজার পরিদর্শন করতে গিয়ে বললেন তিনি জানেন এখানে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা আছে। এক রিপোর্টার প্রশ্ন করে, কিভাবে জানলেন? বলেন, আমাকে লোকজন বলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন, আর সেখানকার স্থানীয় কাউন্সিলর, শহরের মেয়র, দমকল মন্ত্রী তারা জানতে পারেন না। খুব অদ্ভুত, জানেন। হ্যাঁ, মানছি আমাদের শহর 300 বছরেরও বেশি পুরনো, আনপ্ল্যান্ড সিটি, সবটাই মানছি। কিন্তু গত 15 বছর ধরে এই সরকার তাহলে প্ল্যানিং এর নামে করলোটাই বাকি। আর অ্যাটলিস্ট সল্টলেক সেক্টর 5 তাকে তো আর আনপ্ল্যান্ড বলা যায় না। তাহলে কি নজরদারির অভাব রয়েছে? বিভিন্ন রকম বৈধ লাইসেন্স রয়েছে কি নেই, আগুন নেভানোর যন্ত্রপাতি রয়েছে কি নেই, সেগুলো না দেখেই ছাড়পত্র দেওয়া হচ্ছে? নাকি ছাড়পত্র দেওয়ার পর অন্য কোনো জায়গা থেকে বকলমে হাত গরম করার জন্য টাকা ঢুকছে, যে টাকার কারণে এদেরকে ছেড়ে রাখা হচ্ছে? আজ দিনে দুপুরে সেক্টর 5-এ যে ছবিটা আমরা দেখলাম, তারপর আমরা রীতিমতো উদ্বিগ্ন। এই আগুন যদি ছড়িয়ে যেত, আশেপাশের একাধিক অফিস ক্ষতিগ্রস্ত হতো। এই ছবি দেখার সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটি ছবি দেখাবো। কয়েকদিন আগেকার ঘটনা, মেচুয়া বাজারের ঘটনা, বড় বাজারের মেচুয়া বাজার। সেই মেচুয়া বাজারে কি ভয়াবহ অগ্নিকাণ্ড, ছবিগুলো দেখাবো। 15 জনের মৃত্যু হলো। একটি হোটেল দাউ দাউ করে জ্বলছে। সেই হোটেলে কোনো যন্ত্রপাতি নেই আগুন নেভাবার। সেই হোটেলে যারা স্টাফ, তাদের ফায়ার ড্রিল ট্রেনিং দেওয়া নেই। আগুন লাগলে, এই ঋতুরাজ হোটেলে আগুন লাগলে কোন পথ দিয়ে আবাসিকদের বার করে আনা হবে, গেস্টদের বার করে আনা হবে, কি করতে হবে, কেউ কিচ্ছু জানেন না। আর আমরা নাকি মেট্রোপলিস, আমরা নাকি ওয়ান অফ দ্য লিডিং সিটিজ ইন দ্য কান্ট্রি। কি অদ্ভুত বলুন তো। গোয়ার এবং একগুয়েদের সাথে তর্ক করা যায় না। কোথাও মনে হচ্ছে এই মুহূর্তে প্রশাসনের এক অংশ এই গোয়ার আর একগুয়েতেই ভরে গিয়েছে। তারা বারবার বলছেন, আমি গতকালকে খুব অদ্ভুত লাগলো শুনে, দমকল মন্ত্রী বারবার বলছেন কেউ আগুনে পড়ে মরেনি, যারা মারা গিয়েছেন তারা ধোঁয়ায় মারা গিয়েছেন, তারা শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন। কি অদ্ভুত বাজে কথা বলছেন। আগুনে পড়ে মারা যায়নি মানে? মৃত্যুর কারণ তো অগ্নিকাণ্ড। ওই ধোঁয়া তো হলো অগ্নিকাণ্ডের জন্য। আর আপনি ছিলেন কোথায়? জগন্নাথ মন্দিরে? দরকার ছিল না আপনার ওখানে থাকার। আপনি শহরের দমকল মন্ত্রী, 15 জনের মৃত্যু হলো আর আপনি ওখানে বসেছিলেন। এবং তারপর বলছেন কে কি বলছে তার কথার আমার জবাব দেওয়ার দরকার নেই। আরে যদি আপনি শুধু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্ণধার হতেন, জবাব চাইতো না কেউ। আপনি এই রাজ্যের দমকল মন্ত্রী, আপনি জবাব দিয়ে করবেন।
আমাদের ট্যাক্সের টাকায় আপনার মাইনে হয়। 15টা মানুষ মারা গেল আর আপনি বলছেন আপনি জবাবদিহি করবেন না। অদ্ভুত ঔদ্ধত্য তো। 35 বছরের এই ঔদ্ধত্যের কারণেই কিন্তু বামফ্রন্টকে মানুষ টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে এনেছিল। এবার তাহলে আপনাদের সময় এসছে। কি সাহস ভাবুন, সুজিত বসু দমকল মন্ত্রী বলছেন জবাবদিহি করব না। আরে করবেন না মানে? আলবাত করবেন। আম জনতা বলছে আপনাকে করতে হবে। জনতা আপনাকে ওই চেয়ারে বসিয়েছে, চেয়ারটা আপনি কিনে আনেননি। চাকরির মতো, শিক্ষক নিয়োগের মতো এই চেয়ারটা নেতা মন্ত্রী ধরে পাওয়া যায় না। জনতা ভোট দিয়ে আপনাকে ওখানে পৌঁছেছে। ইউ আর রেসপন্সিবল, ইউ নিড টু স্টক এন্ড টক ফাস্ট। আজকে যেটা ঘটলো সেক্টর 5 এর দায়ী বা কার? এই রাসায়নিক কারখানায় আগুন নেভানোর যন্ত্রাংশ ছিল কি ছিল না কেউ জানে না। এদের বৈধ ফায়ার সার্টিফিকেট আছে কিনা কেউ জানে না। ঠিক কি রাসায়নিক নিয়ে কাজ হয় জানি না, কিন্তু অগ্নিকাণ্ডটা ঘটেছে এটা আমরা জানি, সবাই দেখেছি। শুক্রবার দুপুরবেলা কালো ধোঁয়ায় গোটা সল্টলেক সেক্টর 5 ডেকে গেল। সুজিত বসু দমকল মন্ত্রী তিনি এলেন, বলছেন ভেতরে রাসায়নিক মজুদ থাকায় আগুনের তীব্রতা অনেকটাই বেশি। তবে হ্যাঁ, দমকল কর্মীরা কড়া প্রচেষ্টায় আগুনটিকে নিয়ন্ত্রণে আনেন, সেই আগুনকে ছড়িয়ে পড়তে দেননি। থ্যাঙ্কফুলি কোন রকম হতাহতের খবর নেই এই অগ্নিকাণ্ডে। দমকল মন্ত্রী আর সেক্টর 5 গিয়ে কি বললেন শুনুন। প্রথম থেকেই আছি, যেটা দেখেছি এখানে একটা আগুন হয়েছে, কেমিক্যাল আছে মনে হচ্ছে ভেতরে, আর হসপিটালের গায়ে, আয়ুর্বেদিক হসপিটালের গায়ে। তা আমাদের অনেক ইঞ্জিন কাজ করছে, 5টা ইঞ্জিন এসে গেছে, আরো 5টা ইঞ্জিন আমাদের আসছে। এখন কন্ট্রোল করে ফেলবো কিছুক্ষণের মধ্যে, যেহেতু কেমিক্যাল আছে ভেতরে একটু সমস্যা হচ্ছে। না, এখনো পর্যন্ত কোনো তেমন খবর নেই। এক একটা আগুন এক এক রকম হয়। 5টা আছে, 5টা। আজকে সকালবেলা ঠিক দুপুরবেলা এই ঘটনা ঘটে সেক্টর 5-এ। আর এরপরেই রুফটপ রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। গোটা শহর জুড়ে যতগুলো রুফটপ রেস্তোরাঁ আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। কলকাতা পুরসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পরেই এই রেস্তোরাঁগুলো বন্ধ করার কথা বলা হয়েছে। গতকাল পার্ক স্ট্রিটে একটি বাড়িতে যান মুখ্যমন্ত্রী। ওই বাড়িতে ঢুকে তিনি দেখতে পান একটি গ্যাস চেম্বার রয়েছে, ওই বাড়িতে একটি রুফটপ রেস্তোরাঁও রয়েছে। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন শহর জুড়ে যতগুলো রেস্তোরাঁ আছে, রুফটপ রেস্টুরেন্টস আছে, সব বন্ধ করে দিতে হবে। ঠিক কি বললেন কলকাতা পুরসভার পক্ষ থেকে শুনুন। ফায়ার ব্রিগেড কি করবে? স্মোক তো নেভাতে পারে না, আর তারপরে যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক মরে যাবে। মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে। ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না। আপনি হঠাৎ এলেন বলেই তো জানতে পারলেন। আরে আমি কোনো একজনের থেকে শুনেছিলাম কিছুদিন আগে, সে রেস্টুরেন্টে এসে আমরা বলছিলাম ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5,000 লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না। একটা ছোট্ট চেয়ার আর দুটো লিফটের লোকে যাতায়াত করে ওপরে ওঠে, তারা তো জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না। কি অদ্ভুত ভাবুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতে পারছেন, কেউ এসে তাকে বলে দিয়েছেন, কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা কলকাতা পুরসভার মেয়র জানেন না, স্থানীয় লোকাল কাউন্সিলর জানেন না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এটাকে কি বলবেন? প্রশাসনিক গাফিলতি ছাড়া আর কিছু বলা যায়? রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দিন, আমাদের কোনো সমস্যা নেই, সমস্ত বন্ধ করে দিন, কিন্তু রুফটপ রেস্তোরাঁর সঙ্গে জড়িত হাজার হাজার পরিবার, হাজার হাজার ছেলে মেয়ে যারা ওখানে কাজ করে, তাদের কি দোষ? মুখ্যমন্ত্রী বলছেন আগুন লাগলে ছাদে গিয়ে তো বাঁচতে পারে, প্রাণ বাঁচানো যেতে পারে, ছাদে কোনোভাবেই ছাদটাকে দখল করে রাখা যাবে না। আচ্ছা বেশ, মানলাম, কিন্তু আমার তো প্রশ্নটা অন্য জায়গায়। যারা সেদিন ছাদে গিয়েছিলেন ঋতুরাজ হোটেলে, তারাও বাঁচতে পারেননি, ছাদ অব্দি পৌঁছতেই পারেননি। আগুন লাগলে মানুষ যতুগৃহ ছেড়ে দৌড়ে, সেখান থেকে বেরোবার চেষ্টা করে,
ছাদে যাওয়ার চেষ্টা করে বলে তো শুনিনি। মানে আপনারা কেউ শুনেছেন যে আগুন লাগলে আপনারা প্রথমে বাড়ির ছাদে উঠছেন? হয় না। মানে বন্যা হলে আমি শুনেছি মানুষ ছাদে ওঠে, জল বেড়ে গেলে রাস্তাঘাটে মানুষ ছাদে ওঠে, কিন্তু আগুন লাগলে মানুষ ছাদে ওঠে, ব্যাপারটা হজম হলো না। দুটো হাজমোলা খাওয়ার পরেও হজম হবে না, বিশ্বাস করুন। কি অবাস্তব, অযৌক্তিক এক একটা যুক্তি। এই যুক্তি দিয়ে কিছু হবে না, আড়াল করা যাবে, কাজ করছি দেখানো যাবে, কিন্তু মেন কোয়েশ্চেন্স গুলো, মূল প্রশ্নগুলোর উত্তর কিন্তু মিলবে না। যেমন ঋতুরাজ হোটেল, সেই হোটেলের ফায়ার লাইসেন্স নেই, তারপরেও কেন এই হোটেলটাকে অপারেট করতে দেওয়া হলো, এই উত্তর আমি আপনি চাই, কিন্তু দেখুন কেউ এই উত্তর দিচ্ছে না। আমি আপনি আরো একটি উত্তর চাই, যে কোন রকম আগুন নেভানোর যন্ত্রপাতি কাজ করছে না সেই হোটেলে, তবুও সেই হোটেলটা রমরম করে চলছে, গেস্ট নিচ্ছে, গেস্টদের রাখছে। কিভাবে? এটা তো বিপজ্জনক। ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কলকাতা পুরসভা থেকে শুরু করে, স্থানীয় লোকাল কাউন্সিলর থেকে শুরু করে, কলকাতা পুরসভার মেয়র, সবাইকে জবাব দিতে হবে। হাউ দিস ওয়েন্ট অন ডে আফটার ডে, কিভাবে এটাকে অ্যালাউ করা হলো, এটাকে চলতে দেওয়া হলো। এটাকে চলতে দেওয়া হয়েছিল বলেই কিন্তু 15টি তরতাজা প্রাণ এভাবে চলে গেল। কিংবা আজকে যে রাসায়নিক কারখানায় আগুন লাগলো, সেই রাসায়নিক কারখানার ভেতর আগুন নেভাবার যন্ত্র কি আদৌ ছিল? তাদের লাইসেন্স ঠিক আছে তো? জানি না আমরা এখনো, আগামী দিনে হয়তো জানতে পারবো। বরাত জোরে কোন রকম হতাহত হয়নি, কিন্তু শুধু রুফটপ রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েই অগ্নিকাণ্ড থামানো যাবে? প্রশাসনিক নজরদারিটা ঠিক কোথায়? শ্রমিক ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির নেতা, তার সঙ্গে কথা বলেছিলাম, তার বক্তব্য শুনবো। কলকাতা শহরে তো সবই বেআইনি, ওরা বলে হোর্ডিং বেআইনি, কনস্ট্রাকশন বেআইনি, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রামসার ট্যাগ যার আছে সেখানে কনস্ট্রাকশন। তো গোটা কলকাতা কর্পোরেশনের মধ্যে তো পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, ওয়েটল্যান্ডের ওপর বাড়ি চলছে। বেআইনি নির্মাণ তো তাদের কাউন্সিলরদেরই মদতে হচ্ছে। 6 ফুট রাস্তায় আজকে বিভিন্ন মিউনিসিপ্যালিটি কলকাতার উপকণ্ঠে মাল্টি 8 তলা বিল্ডিং বানাচ্ছেন, তো মেয়র এগুলো জানেন না? সত্যি কথা, কেউ কি কিছুই জানেন না? শুধু এমনি এমনি এইসব কথাবার্তা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকবার আপনাদের শোনাবো, গতকাল ম্যাগমা হাউসে গিয়ে তিনি ঠিক কি বলেছিলেন। পার্কস্ট্রিটের ম্যাগমা হাউসে গিয়ে তিনি বলেছিলেন তিনি জানতেন এখানে গ্যাস বোঝাই করে রাখা হয়েছে, গ্যাস সিলিন্ডার ডাই করে রাখা আছে, এবং তার ঠিক মাথায় চলছে রুফটপ রেস্টুরেন্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। আগে ফায়ার ব্রিগেড কি করবে? স্মোক তো নেভাতে পারে না, আর তারপর যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে, তাহলে তো পুরো এখানে 50,000 লোক পড়ে যাবে। মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে, ওই রেস্টুরেন্টের ছাদ বন্ধ করা হবে না। আপনি হঠাৎ এলেন বলেই তো জানতে পারলেন। আরে আমি কোনো একজনের থেকে শুনেছিলাম, কিছুদিন আগে সে রেস্টুরেন্টে এসেছি, এসে আমরা বলেছিলাম ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5,000 লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না, একটা ছোট্ট স্টেয়ার, আর দুটো লিফটের লোকে যাতায়াত করে ওপরে অফিস, তারা তো জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না। বারবার এই প্রশ্নটা করছি, আর আগামী বারেও করব, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পাচ্ছেন, কিন্তু স্থানীয় কাউন্সিলর, কলকাতা শহরের মেয়র, তারা কিচ্ছু জানতে পারেন না, তারা কিচ্ছু টের পান না। কি অদ্ভুত ভাবুন তো। তাহলে মুখ্যমন্ত্রী তিনি সব পদ সামলান, তিনি কাউন্সিলরও হয়ে যান এলাকার, তিনি কলকাতা পুরসভার মেয়রও হয়ে যান, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তো রয়েছেন, কারণ তিনি অনেক বেশি এফেক্টিভ। শহরের মেয়র থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, তাদের সবার থেকে অনেক বেশি এফেক্টিভ রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ তিনি অ্যাটলিস্ট খোঁজ তো পান কোথায় বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হয়েছে, কোন রুফটপ রেস্টুরেন্টের নিচে এভাবে ডাই করে রাখা রয়েছে প্লাস্টিক এবং গ্যাস সিলিন্ডার। অ্যাটলিস্ট উনি খোঁজ তো পান, খোঁজ পেয়ে উনি তো ওখানে যান, গিয়ে সেখানে একটা সুরাহা করেন। আর কলকাতার মেয়র, লোকাল কাউন্সিলর, তারা কি করেন জানি না। সহজভাবে বলছি, শহর কলকাতায় যেভাবে অগ্নিকাণ্ড বাড়ছে,
আগুন লাগার ঘটনা যেভাবে বাড়ছে, এবার একটা পদক্ষেপ নিতে হবে। বর্ষা আসবে কয়েকদিন পর, দেখবেন অর্ধেক কলকাতা শহর, আমি পুরনো কলকাতার কথা বলছি, নতুন কলকাতার নয়, আদি কলকাতা, যেটা একেবারে আমাদের মনে প্রাণের কলকাতা, তিলোত্তমা যাকে বলি, নিউ টাউন, রাজারহাটের কথা আমি বলছি না, রুবি মোড়ের কথা আমি বলছি না, আমি বলছি আদি কলকাতার কথা, কলকাতা 1 টু কলকাতা 17। এই কলকাতা ডুববে, জল দাঁড়িয়ে যাবে রাস্তায় রাস্তায়। ম্যানহোল কিংবা নর্দমা খোলার পর দেখা যাবে সেখানে বালিশ থেকে শুরু করে লেপ, কম্বল, কাঁথা সব গুজে রাখা আছে। কারা করলো? মানুষ। ঠিক, মানুষই তো করলো। কিন্তু পুরসভা কি করছিল? নিকাশি দপ্তর কি করছিল? ড্রেনেজ সিভেজ সিস্টেম কি করছিল? তাদের কোন রকম নজরদারি নেই। একটা অর্গানাইজেশন চালাতে গেলে তার প্রতিটা উইংকে ইকুয়ালি কাজ করতে হয়, নজরদারি রাখতে হয়। সেই নজরদারিটা ঠিক কোথায় ছিল? কোথায় থাকে? প্রতি বছর জলজ যন্ত্রণায় শহরবাসী কষ্ট পায়। একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে গেলে এই প্রাইভেট ক্যাবগুলো বৃষ্টির সময় যে টাকা চায়, এটা বিরাট টাকা, বিরাট অ্যামাউন্ট চায়। অটো থেকে শুরু করে বাস সবার দর বেড়ে যায়। এমনকি পাড়ার সাইকেল রিক্সা 3 ডবল ভাড়া নেয়, তাদেরটা তাও জাস্টিফাইড। তারা গায়ে গতরে খেটে কাজটা করে, তাও জাস্টিফাইড, যে জমা জলের মাঝখান থেকে আপনাকে ফেরি করে নিয়ে যাবে। কিন্তু তারা কেন বেশি টাকা চাইছে, কেন অ্যাপ ক্যাব বেশি টাকা চাইছে, সেইটা বক্তব্য নয়। বক্তব্য হলো জলটা জমছে কেন। আমি ছোট ছিলাম তখন থেকে দেখছি, আজ মাঝ বয়সে পৌঁছে গেলাম, সেই জল জমা ঠিক একইভাবে জমে। আগে অল্প জায়গায় জমতো, এখন মোটামুটি সর্বত্র জমে। এন্টালি, মৌলালি, রিপন স্ট্রিট, কলেজ স্কোয়ার, গড়িয়াহাট, যোধপুর পার্ক, আলিপুর, এক্সাইড মোড়, পার্ক স্ট্রিট, সাদার স্ট্রিট, রাইটার্সদের সামনে, কোন জায়গা নেই যেখানে জল জমে না? একদিকে জলজ যন্ত্রণা বর্ষা শুরু হলেই, আর অন্যদিকে এই একটা নতুন হিড়িক শুরু হয়েছে, আগুন দাউ দাউ করে চলে যাচ্ছে কলকাতা শহরের বিভিন্ন জায়গা। কখনো মল, কখনো মার্কেট, কখনো বস্তি, কখনো বসতি, কখনো বাড়ি, কখনো কারখানা, কখনো অফিস, কখনো রেস্তোরাঁ, কখনো হোটেল, আর মানুষের প্রাণও যাচ্ছে। স্টিফেন কোর্ট, আমরি, এরপর কি আমরা শিক্ষা নিইনি? স্টিফেন কোর্ট এবং আমরির পর আমার মনে আছে পুরসভাকে পই পই করে বলা হয়েছিল, ভালো করে যাচাই করে দেখুন এই সমস্ত বিল্ডিং, রেস্তোরাঁ, অফিস, দপ্তরের ফায়ার লাইসেন্স আছে কিনা, সেখানে আগুন নেভাবার প্রাথমিক ব্যবস্থা ইনস্টল করা আছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার, অ্যালার্ম, এই জিনিসপত্রগুলো আছে কিনা। তারপর আজ এত বছর কেটে গেছে, সেই স্মৃতি বারবার ফিরে আসে। এর দায় তো কাউকে একটা নিতে হবে। দায়টা কে নিচ্ছে? শুধু শহরের রুফটপ রেস্টুরেন্টস গুলো বন্ধ করে দিয়েই চলবে না, এই দায় ঝেড়ে ফেলা যাবে না। somebody has to be held accountable for this। আর এবার সরকার ঠিক করুক সেই সামবাডিটা কে, সেই ব্যক্তিটা কে। দমকল মন্ত্রী, মেয়র, লোকাল কাউন্সিলর, নাকি অন্য কেউ? এর উত্তর তো দাদা দিতেই হবে। একদিকে শহর কলকাতায় আগুন লাগছে, আরেকদিকে মধ্যবিত্তর পকেটেও আগুন লাগছে। এখন এই বিশ্ববাজারের কোনো গ্রাফ, কোনো ট্রেন্ড বোঝা যায় না। আমি আপনি যারা মধ্যবিত্ত, যারা রোজ সকাল থেকে রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলে খাটি নিজেদের সংসার চালাবার জন্য, নিজেদের সংসারে একটু সুখ স্বাচ্ছন্দ্য আনার জন্য, আমরা বুঝতে পারি যে এই মুহূর্তে বাজারও আগুন। বিশ্ববাজারে আজ অশোধিত তেলের দাম কিংবা ক্রুড অয়েল যাকে বলে, তা নেমেছে, কমেছে। ব্যারেল পিছু আজ $60। 3 বছরেরও বেশি সময়ের মধ্যে এটা সবচেয়ে সস্তা। ব্রেন্ট ক্রুড বলা হয়, এত সস্তা ব্রেন্ট ক্রুড এর আগে হয়নি। $60, $60 প্রতি ব্যারেল। এক অশোধিত তেল $57 কাছে। বহুদিন পর এই দাম কমেছে। তাই ভারতের তেল আমদানির খরচ অনেকটাই কিন্তু কমে গেছে।
এর আগে আন্তর্জাতিক বাজারে, বিশ্ববাজারে যখন তেলের দাম, অপরিশোধিত তেলের দাম যখন বাড়ে, তখন আমাদের আমদানি খরচ বাড়ে। এখন কমেছে, তাই খুব স্বাভাবিকভাবে আমাদের দেশের তেল আমদানির খরচ অনেকটা কমেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে বাজারের দর তো একেবারে আগুন, কারণ তেলের দাম কমছে না। পেট্রোল ডিজেলের দাম কি কমেছে? কমেনি। উল্টে রান্নার গ্যাসের দাম আরো 50 টাকা গত মাসে বেড়ে গিয়েছে। একটি মধ্যবিত্ত সংসার এবং মধ্যবিত্ত সংসার যারা চালান তারা বোঝেন এই দাম বৃদ্ধি ঠিক কতটা, কিভাবে হাতে ছ্যাঁকা দেয়, কিভাবে গায়ে ফোসকা পড়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের বাজারে বিমান জ্বালানি, এটিএফ এর দাম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি কমালো, অর্থাৎ বিমানের যে জ্বালানির দাম সেটার দাম কিন্তু কমানো হয়েছে। টানা দুবার এটিএফ এর দাম কমলো। গত এপ্রিল, মানে 1 এপ্রিল, 1 এপ্রিল এটিএফ এর দাম করেছিল কিলোমিটার পিছু 6.15 টাকা, মানে 6 টাকা 15 পয়সা। মে মাসে 4 টাকা 40 পয়সা কমলো। তাই কলকাতায় এই মুহূর্তে এটিএফ এর দাম 88,237 টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি কমিয়েছে, এক্ষেত্রেও দুবার দাম কমেছে। কলকাতায় এখন 1851 টাকা 50 পয়সায় আপনি কমার্শিয়াল গ্যাস পাবেন। 6 মাস আগে 6% মতো কমেছিল। এ মাসে 4 টাকা 40 পয়সা কমল। হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত রান্নার গ্যাস, তার বাণিজ্যিক সিলিন্ডার, সেখানে পরপর 2 মাস দাম করলো। কিন্তু আমি আপনি মধ্যবিত্ত, আমরা এই বাণিজ্যিক সিলিন্ডারও ব্যবহার করি না, কিংবা বিমানের জ্বালানিও ব্যবহার করি না। আমাদের যে হাউস হোল্ড গ্যাস, কনজিউমার গ্যাস, তার দাম কিন্তু কমেনি, উল্টে বেড়েছে। গত মাসে 50 টাকা দাম বেড়েছে। আমরা যে পেট্রোল ডিজেলটা ব্যবহার করি নিজেদের গাড়িতে, বাইকে দেওয়ার জন্য, তার দামও কমেনি, উল্টে বেড়েছে। দাম কমানোর বদলে সম্প্রতি এই দুই পরিবহন জ্বালানিতে, অর্থাৎ পেট্রোল এবং ডিজেলে উৎপাদন শুল্ক বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার, অর্থাৎ ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যাতে রাজকোষ কিংবা কেন্দ্র সরকারের ট্রেজারিতে বেশি টাকা আসে, আমার আপনার পকেটের টাকা। হীরক রাজার কথা মনে আছে? সিনেমাটা মনে আছে? মনে আছে সিনেমাটা? সত্যজিৎ রায়ের বানানো সিনেমাটা। ওই যন্তর মন্তর ঘরটা মনে আছে আপনাদের? যন্তর মন্তর ঘরে গেলে কি সব অদ্ভুত অদ্ভুত কবিতা হতো, এবং সেই কবিতাগুলো না খেতে পায়া চাষি, কয়লা খনির শ্রমিকরা ওড়াতো। আমরাও না একটা যন্তর মন্তর ঘরের ভেতর ঢুকে আছি। বিশ্ববাজারে তেলের দাম কমছে, বিমানের জ্বালানির দাম পরপর 2 বার কমলো, বাণিজ্যিক গ্যাসের দাম পরপর 2 বার কমলো, কিন্তু আপনার বাড়ির রান্নার গ্যাসের দামটা কমেনি। কিন্তু আপনি যে পেট্রোল ডিজেল ব্যবহার করেন নিজের গাড়ি, মোটর বাইকে, সেগুলোর দাম কমেনি। যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, মনে আছে? ভর পেট নাই খাই, রাজকর দেওয়া চাই। অনেকটা তো এরকমই হয়ে গেল ব্যাপারটা। উৎপাদন শুল্ক বাড়িয়ে রাজকোষ ভরা মানে তো ওটাই, আমজনতাকে এটাই বলা যে ভাই তুমি খেও না, হাত পেটা খাও, পান্তা ভাত খেয়ে দিন কাটাও। বলছি না পান্তা ভাত খারাপ, খুব সুস্বাদু খেতে, তাও পান্তা ভাত খেয়ে দিন কাটাও, আধ পেটা খাও, কিন্তু কর দাও বেশি দামেই কেন, তেলটাও বেশি দামে কেন, গ্যাসটাও বেশি দামে কেন। কি অদ্ভুত না? আর এরপরেও বলতে হবে যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। আম জনতা, বাংলার আম জনতার সঙ্গে কথা বললাম, জিজ্ঞেস করেছিলাম যে কি মনে হয়, বিমানের জ্বালানি কমছে, বাণিজ্যিক গ্যাসের দাম কমছে, কিন্তু আপনার বাড়িতে যে গ্যাসটা ঢুকছে সেটা তো দাম বাড়লো, তেলের দাম তো বাড়লো। আমজনতাও বলছে না, বিশ্বাস উঠছে, ভালো লাগছে না। দেখুন, মানুষের উপরে বিরাট ক্ষতিগ্রস্ত হতে হবে, বিরাট ক্ষতিগ্রস্ত। যত দিন দিন জ্বালানি দাম বেড়ে যাবে, মানুষের চলাফেরা অসুবিধা হয়ে পড়ছে। একদম 100% ছিল সেটা, টোটালি।
কারণ যেখান থেকে গ্যাস নেওয়া হচ্ছে আন্তর্জাতিক বাজারে সেখান থেকে কোনো অটোমেটিকলি সেখান থেকে গ্যাস কমে যাওয়ার কথা, তাই না? গ্যাসের দাম যদি বেড়ে গেলে গ্যাসের দাম বেড়ে যায়, তাহলে কমে গেলে অটোমেটিকলি কমার কথা না। গভর্নমেন্টে যে যারা পরিচালনা করেন তাদের এটাকে দেখা উচিত ছিল। প্রভাব অনেকটাই পড়বে, কেননা গ্যাসের দাম যেরকম ভাবে বাড়ছে বা আজকের ডেটে যত অব্দি গেছে সেখানে তো ভর্তুকি সেই তুলনায় বাড়ছে না। ঠিক আছে, আর একটু গ্যাসের দাম কমানো অবশ্যই ভালো হওয়া উচিত। আমার মনে হয় অন্য অন্য স্টেটে একটু গ্যাসের দাম কমই আছে। আর এখন ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম অনেকটাই কমেছে। আমার মনে হয় পেট্রোল ডিজেলের দাম আর একটু কমা উচিত, যাতে দৈনন্দিন পণ্য যেগুলো আছে সেগুলোর দাম অনেকটা কম হবে। ব্যাপারটা আছে পুরো আমাদের রান্নাঘরটাই মেন হিট করে। এখানে একটা মান্থলি গরিব থেকে বড় লোক বা মিডিল ক্লাস সবাইকেই হিট করবে। সেই ক্ষেত্রে গ্যাসের দামটা আমার মনে হয় কমার দরকার আছে। আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টেরই পার্ট, এবং সেখানে ওরা অয়েল কোম্পানিজ বা আদার্স যে গ্যাস কোম্পানিগুলো আছে সেখান থেকে ভর্তুকি বা এই আপনার সাবসিডাইজ এই ব্যাপারটাকে একটু ঠিকঠাক করে দেখা উচিত, যাতে সমাজের সবারই প্রচন্ড অসুবিধা হতে পারে। যেমন আমার গাড়ি কেনার পর থেকে পরপরই শুধুই তেলের দাম বেড়ে যাচ্ছে। এখন আগে গাড়ি নিয়ে আসতাম অফিসে, এখন আসি না, এখন মেট্রো করে আসছি। সত্যি। শুধু তো পেট্রোল ডিজেল না, গ্যাস, বাড়ির রান্না হ্যাঁ গ্যাসটাও হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার বাড়িতে অনেক পেট ডগ আছে, ওদের রান্না করতে আমাদের মাসে 3টে গ্যাস লাগে। এবার সে তো একটু অসুবিধা হবে। এবার সরকারকেই দেখা উচিত। আর আমাদের ভোট দেওয়ার সময় জিনিসটা, অন্যান্য স্টেটে আমাদের দেখতে গেলে আমাদের থেকে তেলের দাম কম। আমি প্রয়াগরাজ যখন গেছিলাম কুম্ভতে দেখেছি, ইউপি ঝাড়খণ্ডেও আমাদের এখান থেকে তেলের দাম। মানে কমছে না, এটা খুব অসুবিধা হচ্ছে। এটা নিয়ে তো বলবো সত্যি অসুবিধা হচ্ছে। এটা কমানো মানে উচিত, কমানো উচিত। কিন্তু ক্রুড অয়েল মানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে, সবকিছুর দাম কমা উচিত বলে মনে হয় না? পেট্রোল হ্যাঁ হ্যাঁ, কারণ টোটাল আমাদের যেহেতু প্রাইস, সব প্রাইস ডিপেন্ড করছে আমাদের তেলের উপরে। তো যদি ওনারা চেঞ্জ না করেন বা ওটাকে না কমান, এটা সত্যি মানে এটা কমন পিপলদের জন্য খুবই অসুবিধা। আর পেট্রোল ডিজেলের সাথে সবকিছু কানেক্টেড, জিনিসপত্রের দামও তো বেড়ে যাচ্ছে। অনেক বেড়েছে, মানে দাম বাড়ছে, কিন্তু আমাদের বলছি স্যালারি বাড়ছে না আমাদের। অ্যাডমিনিস্ট্রেটিং মানে এটা খুব সহজ এবং ছোট্ট উদাহরণ আপনাদের দিই। 2020 সালে পেট্রোলের দাম ছিল 81 টাকা 6 পয়সা প্রতি লিটার। এখন কিরকম না স্বপ্ন মনে হয় 81 টাকায় পেট্রোল পাওয়া যাচ্ছে, কিন্তু 2020 সালে 81 টাকা লিটার পিছু পেট্রোলের দাম ছিল। ডিজেলের দাম ছিল 70 টাকা 53 পয়সা প্রতি লিটার। 2020 অক্টোবর 2020 কথা বললাম। 2025 মে পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে, ডিজেল প্রায় সেঞ্চুরি হাঁকাবে আর কি। 70 টাকা 53 পয়সা থেকে বেড়ে এখন ডিজেল 92 থেকে 93 টাকার কাছাকাছি, আর পেট্রোল সে তো 102 104 পেরিয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন মাত্র 5 বছরের ব্যবধানে ঠিক কি পরিমাণে তেলের দাম বেড়েছে। তেলের দাম বাড়লে আপনারা ভাবছেন যে যার শুধু গাড়ি আছে কিংবা বাইক আছে তাদের সমস্যা, না, ভুল করছেন। পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে প্রতিটি মানুষের সমস্যা। কারণ এই পেট্রোল ডিজেল যাতে ব্যবহার করা হয় বাস, ট্রাক, ম্যাটাডর, ডিজেল ভ্যান, এগুলো করেই সবজি আসে বিভিন্ন প্রান্ত থেকে, মাছ আসে। এই যারা মাছের আড়ত থেকে মাছ নিয়ে আসছেন কিংবা যারা সবজি নিয়ে আসছেন প্রত্যন্ত গ্রাম থেকে শহরে এসে বিক্রি করছেন, সবজির দামটা ধরুন 2 টাকা, তার যাতায়াত আনার পেছনে তো একটা খরচা আছে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেই খরচাটাও বৃদ্ধি হয়। সেই টাকাটা তো আর যে বিক্রি করে, যে বিক্রেতা নিজের পকেট থেকে দেয় না, সেটাও তো আপনার কাছ থেকেই তোলে। তাই ফাইনাল যেটা সেলিং প্রাইস হয়, অর্থাৎ আপনি বাজারে গিয়ে যে দামে সবজিটা কিংবা মাছটা কেনেন, সেইটাই দুটো প্রাইসকে একসাথে করে নেওয়া হয়। অর্থাৎ তার যাতায়াতের খরচ এবং সেই দ্রব্যটির দাম, সেই পণ্যটির দাম দুটো মিলিয়ে যে টাকা হয় সেই টাকাটা আপনি দেন। যদি এই যাতায়াতের খরচ এই তেল বৃদ্ধির কারণে বাড়ে, তখন আপনি যে টাকায় সবজি কিংবা সেই পণ্যটি কিনছেন তার দামও বাড়ছে, আপনার পকেটেই ফোসকা পড়ছে। আগুন লাগছে শহরের সর্বত্র, সে তো দেখাই যাচ্ছে। আগুন কিন্তু আমাদের বাড়িতেও লেগেছে, জানেন, আমাদের মধ্যবিত্তদের হেঁসেলেও লেগেছে। আমরা যারা মধ্যবিত্ত সংসার চালাতে হিমশিম খাই, আমরা বুঝতে পারি
1 টাকা তেলের দাম বাড়লেও কিংবা 10 টাকা গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে সেটা আমাদের রীতিমতো জোরালোভাবে এফেক্ট করে। এবার হয়তো সরকারের উচিত যখন বিশ্ববাজারে তেলের দাম কমছে তখন আমজনতার জন্য তেল এবং গ্যাস সিলিন্ডারের দামটা কিছুটা হলেও কমানো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। বিরতির ওপারে থাকছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের খবর। নমস্কার, গুড ইভিনিং। আমি ইরমান সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট প্রাইম টাইম উইথ ইরমান সৈয়দ। ভারত এবং পাকিস্তানে এই মুহূর্তে রীতিমতো যুদ্ধের দামামা বাজছে। যুদ্ধের দামামা শুধু বাজছেই নয়, ভারত যে সব দিক থেকেই প্রস্তুত সেই খবরও আমরা পাচ্ছি। সীমান্তে টানা গোলাবর্ষণ চলছে। পাকিস্তানি সাইড কিংবা পাকিস্তানি আর্মি কোন রকম প্ররোচনা ছাড়াই লাগাতার 7 দিন সিজ ফায়ার ভায়োলেশন করেছে। তারই মধ্যে যে খবর আমরা পাচ্ছি, কাশ্মীরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সেনা ওই পাক জঙ্গিদের খুঁজে বার করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সার্চ এন্ড কোয়ার্টার অপারেশন চলছে। শুধু তাই নয়, সার্চ এন্ড কোয়ার্টার অপারেশনের সঙ্গে সঙ্গে সেখানে এই জঙ্গিদের ফ্লাশ আউট করার কর্মকাণ্ডও শুরু হয়ে গিয়েছে। যুদ্ধ দামামা টানা 8 দিন লাগাতার উস্কানি পাক সেনার। নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ করছে তারা। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর এই 5 জায়গায় একদম এলওসি বরাবর ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। আর প্রতিবারের মতো এবারও আমরা জোরালো জবাব দিয়েছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আরো কয়েকটা বিশেষ স্টেপস নিয়েছি। যেমন গঙ্গা এক্সপ্রেসওয়ে, উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে টেক অফ এবং ল্যান্ডিং করছে যুদ্ধ বিমান। গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি হাইওয়ে, এটা এয়ারপোর্ট নয়, রানওয়ে নয়, এটা হাইওয়ে। কিন্তু এই হাইওয়ে এতটাই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বানানো এবং পরিকল্পনার সঙ্গে বানানো যে এই হাইওয়েতে যে কোনো সময় বিমান টেক অফও করতে পারে, ল্যান্ডও করতে পারে। যুদ্ধের সময় কতটা উপযোগী এই হাইওয়ে, রানওয়ে হিসেবে কতটা উপযোগী এই হাইওয়ে, বিকল্প রানওয়ে হয়ে উঠতে পারে কি, এই সমস্ত কিছু খতিয়ে দেখতেই বায়ুসেনার মহড়া। দেখুন বায়ুসেনার মহড়া একদম বড় স্ক্রিনে দেখাবো, ফুল করে দেখাবো। আজ শাহজাহানপুরে কিভাবে গঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে টেক অফ অ্যান্ড ল্যান্ড করলো যুদ্ধ বিমান, একের পর এক যুদ্ধ বিমান। রাফায়েল, জাগুয়ার, মিরাজ, এই 3টি যুদ্ধ বিমান একের পর এক টেক অফ করেছে, ল্যান্ড করেছে। হিলোজ অর্থাৎ হেলিকপ্টার্স, সেগুলো টেক অফ করেছে, ল্যান্ড করেছে। শাহজাহানপুর, উত্তরপ্রদেশ, গঙ্গা এক্সপ্রেসওয়ে যেটি একটি হাইওয়ে, সেই হাইওয়েটি এখন বিকল্প রানওয়ে। এটাই ভারত, এটাই আত্মনির্ভর ভারত। আমরা দেখিয়ে দিয়েছি যখন দরকার পড়ে তখন যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গা থেকে Indian Air Force, Army and Navy is ready to strike. And not only strike, শুধু মারার জন্য নয়, রাস্তা থেকে, হাইওয়ে থেকে ফাইটার প্লেন উড়িয়ে জবাব দিতে আমরা প্রস্তুত। সেই ছবি দেখছেন। আর অত্যাধুনিক ইন্ডিয়ান এয়ার ফোর্স ফাইটার টেক অফ করলো শাহজাহানপুর এক্সপ্রেসওয়ে থেকে কিংবা গঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে। এই গঙ্গা এক্সপ্রেসওয়ে ঠিক কতটা এফেক্টিভ সেটা দেখার জন্যই এই মহড়া করা নয়। রাত্রেবেলা যাতে এই স্ট্রিপে, এই এক্সপ্রেসওয়েতে বায়ুসেনার বিমান ল্যান্ড করতে পারে তার জন্য নাইট স্ট্রিপ করা হয়েছে। 250-র বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে, নজরদারি চলছে। আর এরই মাঝে যখন আমাদের এই মহড়া একেবারে সাকসেসফুল, বিকল্প রানওয়ে উঠতে পারে এই গঙ্গা এক্সপ্রেসওয়ে, এতে মোটামুটি শিলমোহর পড়ে গেল, তখনই বিলাওয়াল ভুট্টো তিনি সন্ত্রাসবাদে মদদ দেওয়ার ইতিহাস সেটা কবুল করে নিচ্ছেন। ভারতের যে অভিযোগ যে বারবার এই পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়, সেই অভিযোগের শিলমোহর পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর। একটি সাক্ষাৎকারে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী জানান, পাকিস্তান অতীতে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে টাকা দিয়ে সাহায্য করত, এটা আর গোপন নেই।
এটা খুবই দুর্ভাগ্যজনক ইতিহাস, তার ফল ভোগ করছে পাকিস্তান। দেখুন, हमने आपसे वादा किया था कि हम सिंधु को बचाएंगे। हमने कहा था कि हम निकले हैं सिंधु को बचाने के लिए, और इन खदशात से, इन खतरात से हमने तो बचा दिया है। ये आपकी এই বিলাওয়াল ভিট্টো একই সঙ্গে আবার হুঁশিয়ারিও দিয়েছে ভারতকে, বলেছে আমরা দেখে নেব। কিন্তু বিলাওয়াল সাহেব, থ্যাংক ইউ একটা জিনিসের জন্য, যে আপনি অ্যাটলিস্ট অ্যাডমিট তো করলেন যে আপনার ওই রোগ নেশন যার নাম পাকিস্তান, তারা সরাসরি সন্ত্রাসবাদের মদত দেয়। 22শে এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ জোরালো করে সোচ্চার হয়েছে ভারত। ভারতের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের কয়েক নেতা মন্ত্রীরা, যারা অ্যাকচুয়ালি পাশে দাঁড়িয়েছে বলতে বকলমে পাশে দাঁড়িয়েছে। তারা একের পর এক সাংবাদিক সম্মেলনে গিয়ে এই তথ্যটাকেই আবার বলে এসছে। থ্যাংক ইউ, আপনারা বলছেন বলে আমাদের এই গোটা অভিযোগে শিলমোহর হচ্ছে। পাকিস্তানের এক্স ডিফেন্স মিনিস্টার, পাকিস্তানের এক্স ফরেন মিনিস্টার, তারা সবাই বলছেন। আবার একই সঙ্গে ভারতকে হুঁশিয়ারিও দিচ্ছে। হুঁশিয়ারি দিয়ে লাভ নেই, ভারত দেখিয়ে দেবে তারা কি করতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের উচিত পাকিস্তানের মতো একটি রোগ নেশনকে কন্ডেম করা, বিশেষ করে আমেরিকার, যারা গ্লোবাল টেরোরিজমের বিরুদ্ধে লড়ে। আর এরই মাঝে ভারতের রাজস্থান থেকে একজন আইএসআই এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হয়েছে এই আইএসআই এজেন্ট, তার নাম পাঠান খান। গোয়েন্দা সূত্রে খবর, পাঠান 2013 সালে পাকিস্তানে যায়, সেখানে তার ট্রেনিং হয়। আইএসআই অফিসারদের সঙ্গে ক্রমাগত বৈঠক করে এই পাঠান। জয়সলমীর বর্ডার সংক্রান্ত গোপনীয় তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে এই পাঠান খানের বিরুদ্ধে। আর এনআইএ আরো চাঞ্চল্যকর রিপোর্ট দিচ্ছে। এনআইএর একটি রিপোর্ট বলছে আইএসআই ও লস্করে তৈবার যোগসাজশেই পেহেলগাঁর হামলা হয়েছে। অর্থাৎ পেহেলগাঁওতে যে হামলা হয়েছে তার পেছনে আইএসআই তো রয়েছে, আর এই আইএসআই লস্করে তৈবাকে মদত দিয়ে এই হামলা করেছে। পেহেলগাঁও রিপোর্টে বিস্ফোরক দাবি এনআইএর। এনআইএ সূত্রে দাবি, আইএসআই ও লস্করে তৈবা মিলে পেহেলগাঁও হামলার ছক কষেছিল। পাকিস্তানের লস্কর হেড কিংবা যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে হামলার চক কষা হয়। হাসিব মুসা ও আলী ভাই নামে দুই জঙ্গিকে হামলার দায়িত্ব দেওয়া হয়। ঘাতকদের কোথায় যেতে হবে, কোথায় শেল্টার দিতে হবে, সরাসরি নির্দেশ এসেছিল পাকিস্তান থেকে। এনআইএ সূত্রে আরো খবর, হামলার কয়েক সপ্তাহ আগেই জঙ্গিরা ভারতে চলে এসেছিল। জঙ্গিদের রাস্তা চিনতে সাহায্য করে ওভারগ্রাউন্ড ওয়াকাররা। এনআইএ সূত্রে চাঞ্চল্যকর দাবি, হামলাকারীরা এখনো কাশ্মীরেই গা ঢাকা দিয়ে রয়েছে, এবং সেই কারণেই বলছি এই মুহূর্তে কাশ্মীরে চিরুনি তল্লাশি চলছে। জঙ্গল এরিয়াজ, পার্বত্য এলাকা, এখানে বাইক নিয়ে, হেলিকপ্টার দিয়ে, পায়ে হেঁটে, জিপ নিয়ে সেনা তল্লাশি চালাচ্ছে। একটা জঙ্গিকেও ছাড়া হবে না। তাদেরকে এবার আমরা দেখাবো ভারতের মেহমান নওয়াজগি ঠিক কি। সবচেয়ে কঠোরতম সাজা এই সমস্ত জঙ্গিকে দেওয়া হবে। এইদিকে জাভেদ আখতার, ফেমাস টেররিস্ট জাভেদ আখতার বলছেন, সময় এসেছে আর ইয়া পারের। পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি গীতিকার জাভেদ আখতারের। পাক সেনাপ্রধানকে উন্মাদ বলেছেন তিনি। পেহেলগাঁও জঙ্গি হানা নিয়ে আরো একবার সরব হলেন জাভেদ আখতার, শুনুন। मैं रिक्वेस्ट करता हूं सरकार से, दिल्ली की सरकार, कि ये बहुत बार हो गया है, एक बार नहीं हुआ है। ये आप देखिए इतिहास तो पिछले 75 बरस में हर 2-3 साल बाद ऐसा एक हंगामा होता है। अब आप स्टेप लीजिए, ये सरहद पे कुछ फुलझड़ियां छोड़ने से काम नहीं चलेगा। अब कोई सॉलिड स्टेप लीजिए। आप ऐसा कर दीजिए कि वो जो पागल वहां का आर्मी चीफ है, उसकी स्पीच सुनिए जरा। किस तरह का आदमी है भाई, तू तो पागल लगता है। इन लोगों को ऐसा जवाब मिलना चाहिए, छोटी मोटी बात से सुनने वाले नहीं है, कि इन्हें याद रहे। अभी तक इन्हें याद नहीं हुआ है, तो ये क्या होगा ये तो अजीत पवार साहब बता सकेंगे, प्रफुल्ल भाई बता सकेंगे, भुजबल साहब बता। मैं तो जानता नहीं इतना राजनीति को, लेकिन मैं इतना जानता हूं कि अब वक्त आ गया है कि एक आर और पार की बात हो जाए।
এদিকে ভারতের পক্ষেই আবার দাঁড়ালো আমেরিকা। মার্কিন বিদেশ মন্ত্রকের সূত্রে যে খবর পাচ্ছি আমরা, তাদের মুখপাত্র ট্যামি ব্রুস শুক্রবার সাংবাদিক সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের পাশে সব সময় আছে। ট্যামি ব্রুস আরো জানান, তারা পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। আমেরিকা বলছে, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। বৃহস্পতিবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওরও তার সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কথা হয়। দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য দুভয় দেশের সরকারের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র আবেদন করেছে। আর জেডি ভান্স পেহেলগাঁওতে জঙ্গি হানার ঘটনায় পাকিস্তানকে আংশিক দায়ী করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আমেরিকান ভাইস প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে জানান, পাকিস্তানকে জঙ্গি দমনে ভারতকে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে, এই পরামর্শ তারা পাকিস্তানকে দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আশা প্রকাশ করেছেন, ভারত পাক সংঘাত বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সৃষ্টি করবে না। প্রসঙ্গত, গত 22 এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হানাতে যে 26 জন নিহত হয়, সেই সময় জেডি ভান্স সপরিবারে কিন্তু ভারতে ছিলেন, তার প্রথম সরকারি সফরে এসেছিলেন। সেই জেডি ভান্স এবার বকলমে পাকিস্তানকেই দায়ী করল। পাকিস্তানে এবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে এবার আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করার কথা ভাবছে ভারত সরকার, তাই কি কি জানতে পারছি আমরা, দেখাবো এক এক করে। আন্তর্জাতিক দিক থেকে পাকিস্তানের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির কারণে সক্রিয় হতে পারে নয়াদিল্লি, অ্যাটলিস্ট এমনটাই দাবি করছে কয়েকটি রিপোর্ট। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করেছে ভারত। সূত্রের খবর, এবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে আর পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদকে দমন করতে আরো কিছু কঠিন পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের অভিযোগ দীর্ঘদিনের, নতুন নয়। ভারত বারবার দাবি করে এসেছে, সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এই পাকিস্তান, তাদের ট্রেনিং দেয় এই পাকিস্তান, তারাই ভারতে নানাভাবে হামলা চালায়। পাকিস্তানের মাটিতে বসেই সেই সমস্ত হামলার পরিকল্পনা হয়। ভারতের অভিযোগ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাকিস্তান যে আর্থিক সাহায্য পেয়ে থাকে, সেগুলি অপব্যবহার করে। সেই টাকা দেশের উন্নয়নের কাজে না লাগিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদতের জন্য খরচ করে থাকে সেই টাকা দিয়ে। প্রথমত, আন্তর্জাতিক অর্থ ভান্ডারে কিংবা IMF এ পাকিস্তান নিয়ে উদ্বেগ প্রকাশ করতে চলেছে ভারত। IMF থেকে পাকিস্তান $700 কোটি, মানে প্রায় 59,000 কোটি টাকা নিয়েছে। এই সংক্রান্ত 3 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে 2024 জুলাই মাসে। 3 বছর ধরে ওই পরিমাণ টাকা পাকিস্তানকে দেওয়া হবে IMF থেকে। ভারত বলছে, এই টাকার অপব্যবহার করে সন্ত্রাসবাদের জন্য খরচ করছে পাকিস্তান। IMFও এই দাবি তুলে চাপ বৃদ্ধি করতে চলেছে নয়াদিল্লি, অর্থাৎ IMF এ গিয়ে তারা এই নিয়ে পিটিশন করবেন। দ্বিতীয়, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কিংবা FTF, তাদের ধূসর তালিকা কিংবা গ্রে লিস্ট, সেখানে পাকিস্তানের নাম আবার যোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর চাপ বৃদ্ধি করা হতে পারে। FTF একটি অন্তঃসরকারি সংস্থা, যা 1989 সালে G7 বৈঠকে আত্মপ্রকাশ করেছিল। আর্থিক তছরূপ এবং সন্ত্রাসবাদে আর্থিক মদতের বিরুদ্ধে কাজ করে এই সংস্থা। যে সমস্ত দেশ এই সংস্থার ধূসর তালিকায় থাকে, সেই দেশগুলির কার্যকলাপের উপর আন্তর্জাতিক নজরদারি বৃদ্ধি করা হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে FTF এর সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হয় সমস্ত দেশগুলিকে। পাকিস্তান FTF এর ধূসর তালিকায় দীর্ঘদিন ছিল। 2018 সালে ওই তালিকাভুক্ত হয়েছিল পাকিস্তান। পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নানা পদক্ষেপের নিশ্চয়তা দেওয়ার পর 2022 সালে তারা তালিকা থেকে বাদ পড়ে। সূত্রের খবর, আবার সেই তালিকায় পাকিস্তানের নাম যোগ করার বিষয়ে FTF কে চাপ দিতে পারে ভারত। পাকিস্তানেই যে সন্ত্রাসবাদের সৃষ্টি, সেইটা ভারত FTF কে বোঝাতে চলেছে। অর্থাৎ বুঝতে পারছেন, এই মুহূর্তে নানান দিক থেকে নানান ভাবে ভারত চাপ সৃষ্টি করছে। তো এখানে একটি কথা এখনো বোঝা গেল না, ঘটনার এতদিন পর 22 এপ্রিল হামলা হয়েছে, আজকে 2রা মে, কোন জোরালো জবাব আমরা কি দিতে পেরেছি?
এই প্রশ্নটা রয়েছে। এই প্রশ্নটা যখন করছি তখনই আপনাদের মনে করিয়ে দিই, হামলার ঠিক পরে পরে রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কি বলেছিলেন, শুনুন। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। রাজনাথ সিং এর পর নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে সরাসরি বলেন যে দেশের বিরুদ্ধে যারা এই নাশকতার ছক করেছে তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। নরেন্দ্র মোদীর বক্তব্য শোনাবো। आतंकवाद के खिलाफ इस युद्ध में देश की एकता, 140 करोड़ भारतीयों की एकजुटता हमारी सबसे बड़ी ताकत है। यही एकता आतंकवाद के खिलाफ हमारी निर्णायक लड़ाई का आधार है। हमें देश के सामने आई इस चुनौती का सामना करने के लिए अपने संकल्पों को मजबूत करना है। हमें एक राष्ट्र के रूप में दृढ़ इच्छा शक्ति का प्रदर्शन करना है। आज दुनिया देख रही है, इस आतंकी हमले के बाद पूरा देश एक स्वर में बोल रहा है। এরপর বিরোধীদের হয়ে একাট্টা সওয়াল করেন রাহুল গান্ধীও। রাহুল গান্ধী সরাসরি বলেন যে দেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি বিরোধী দল সরকারের পাশে রয়েছে, সন্ত্রাসবাদ দমনে ভারতের কড়া জবাব দেওয়ার অপেক্ষায়। শুনুন রাহুল গান্ধীর বক্তব্য। आज कानपुर गया और वहां पे जो टेररिज्म के विक्टिम थे उनसे मैंने बात की, परिवार से मैंने बात की। कोल्ड ब्लडेड तरीके से उनके बेटे को मारा गया है। जिन लोगों ने ये किया है, जो भी हैं, कहां भी हैं, दे हैव टू पे फॉर दिस एंड दे हैव टू पे फॉर इट प्रॉपरली, नॉट इन सम हाफ हार्टेड वे, ऐसे आलतू फालतू तरीके से नहीं। दे हैव टू पे फॉर इट प्रॉपरली, कि इनको याद रहे कि हिंदुस्तान के साथ ये नहीं किया जा सकता है। क्लियर हमने लाइन दी है, यूनानिमस लाइन, कि जो हुआ है एक्सेप्टेबल नहीं है। और पूरा का पूरा ऑपोजिशन 100% सपोर्ट सरकार को देगा और दे रहा है। नरेंद्र मोदी को एक्शन लेना है, एकदम एक्शन लेना है, और पूरा का पूरा विपक्ष उनके साथ खड़ा है। जिन लोगों ने ये किया है, दे हैव टू पे द प्राइस फॉर इट। বিরোধীরা রয়েছে, সরকার বদ্ধপরিকর। এখানেই প্রশ্ন, এতদিন হয়ে গেল কোনো যোগ্য জবাব দেওয়া গেল না কেন? না, we are not asking the government to hurry, but we are just asking the government to do something, to do something fast। কারণ বিশ্বাস করুন, এই মুহূর্তে সারা দেশ প্রতিশোধের অপেক্ষায় বসে রয়েছে। আমাদের মস্তিষ্ক, আমাদের রক্ত ততদিন ঠান্ডা হবে না যতদিন না পাকিস্তানকে আমরা যোগ্য জবাব দিচ্ছি। অ্যাকচুয়ালি যতক্ষণ না আমরা পাকিস্তানের ঘরে ঢুকে তাদের যোগ্য জবাব দিয়ে আসতে পারছি। সেই কারণেই যে তুমুল মহড়ার ছবি আমরা দেখছি, শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মিরাজের উড়ান, কিংবা ডেজার্ট স্টর্ম অপারেশনস, যেখানে আমরা দেখছি কিভাবে মরুভূমিতে আমাদের ট্যাঙ্ক ব্রিগেড তারা মহড়া করছে, এবং নৌসেনা ড্রিলস যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত ছবি আমাদের নিশ্চয়ই কনফিডেন্স বাড়াচ্ছে। কিন্তু একই সঙ্গে আমরা এবার একটু আনইজিও হচ্ছি, একটু ফিজিটি হচ্ছি। কোথাও আমরা এখন সরাসরি এই একটাই দাবি করছি, যার বেশি দিন অপেক্ষা করা উচিত নয়। আমরাও আর বেশি দিন অপেক্ষা করতে পারছি না। ডিপ্লোম্যাটিক হোক, ফাইন্যান্সিয়াল হোক,
কিংবা মিলিটারি হোক, অ্যাকশন হোক, পাকিস্তানকে কড়া জবাব দাও। কোন সাহসে এখনো পাকিস্তানের মন্ত্রীরা, পাকিস্তানের রাজনীতিবিদরা বড় বড় কথা বলে, ভারতের বিরুদ্ধে আঙুল তোলে? কোন সাহসে পাক সেনা টানা 7 দিন, মাফ করবেন 8 দিন সিজ ফায়ার ভায়োলেশন করছে? হ্যাঁ, আমরা যোগ্য জবাব দিচ্ছি, বাট দ্যাটস নট এনাফ। এমন জবাব দিতে হবে যেন আগামী 100 প্রজন্ম পাকিস্তানি ভারতের দিকে চোখ তোলার আগে 3 বার ভাবে, ভয়ে হাত পা যেন তাদের কাঁপে। শুধু জল বন্ধ করলেই হবে না, দেশটার সন্ত্রাসবাদে মদদ দেওয়ার যে পাখনা গজিয়েছে, সেই পাখনাটাকে এবার কাটতে হবে। চপ দোজ উইংস এন্ড চপ দেম হার্ড, হিট পাকিস্তান এন্ড হিট দেম হার্ড। এই দাবি এখন প্রতিটা ভারতীয়, আমার, আপনার, সবার। আজ এখানেই শেষ করছি। তো যাওয়ার আগে ওই একটাই কথা, ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।